দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে থাকার পর যে দলটিকে সবচেয়ে সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ এবং ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হিসেবে দেখার কথা ছিল, সে বিএনপি নিজের ঘরেই এখন সর্বনাশা আগুন জ্বলছে। নির্বাচনী লড়াইয়ের ঠিক আগ মুহূর্তে এই অগ্নিকাণ্ড দলটিকে এমন এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, যার গভীরে লুকিয়ে আছে এক ভয়াবহ পরাজয়ের আশঙ্কা। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, বিরোধী দলকে পরাজিত করতে হলে কি আর বিরোধী দলের প্রয়োজন পড়ে? বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপি নিজেই যেন যথেষ্ট। সারা দেশের ৩০০ আসনের মধ্যে ১১৭টি আসনেই দলের নিজস্ব নেতারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। এই ১১৭ নয়, যেন ১১৭টি অগ্নিশিখা, যা ধানের শীষের ভোট ব্যাংককে চুরমার করে দিচ্ছে। বাছাই পর্বে দু একজন প্রার্থী প্রত্যাহার করলেও অধিকাংশ বিদ্রোহী প্রার্থী অনড়। সবচেয়ে ভয়াবহ খবর হলো, গুলশানের হাইকমান্ডের কোনো নির্দেশ, ধমক বা অনুরোধ আর কাজ করছে না। দলের সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ে তৈরি হয়েছে এক নাটকীয় পরিস্থিতি। নেতারা মুখের উপর বলে দিচ্ছেন বহিষ্কার করে দিন, তবুও আমরা নির্বাচন করব। গুলশান কার্যালয়ের বন্ধ দরজার পেছনে যে গোপন নাটক চলছে তা ক্রমেই বেরিয়ে আসছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন তারেক রহমানের একচ্ছত্র নিয়ন্ত্রণ এত দ্রুত শিথিল হয়ে যাচ্ছে? এই বিদ্রোহের আগুন কিভাবে বিএনপির সম্ভাব্য বিজয়কে পরাজয়ে পরিণত করতে পারে? এর উত্তর খুঁজতে গেলে ঝিনাইদহের মতো একটি ঘটনা সামনে আসে। সেখানে জোটের শরিক দলকে একটি আসন ছেড়ে দিয়েছিল বিএনপি, কিন্তু স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা এই সিদ্ধান্ত মানতে নারাজ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। গুলশান অফিস থেকে তাকে জরুরি তলব করা হয়। দায়িত্বপ্রাপ্ত নেতারা তাকে বোঝানোর চেষ্টা করেন, অনুরোধ করেন, এমনকি বহিষ্কারের ভয়ও দেখানো হয়। কিন্তু এই নেতার জবাবে গুলশানের নেতারা যেন স্তব্ধ হয়ে যান। তিনি টেবিল চাপড়ে বলেন, ১৭ বছর ধরে আমরা মার খেয়েছি, জেল খেটেছি, এখন এসে শরিক দলকে সিট ছেড়ে দিয়ে আমি আঙুল চুষবো? আমি নির্বাচন করবই, প্রয়োজনে আমাকে বহিষ্কার করুন, কাগজ নিয়ে আসুন, আমি এখনই পদত্যাগপত্রে স্বাক্ষর করে দিচ্ছি। এটা শুধু একজন নেতার কথাই নয়, গত ৪০ ঘন্টায় গুলশানের এমন অন্তত ৫০ জন নেতার সঙ্গে একই ধরনের বৈঠক হয়েছে। ফলাফল, মাত্র কয়েকজন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বাকিরা হাইকমান্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাঠে ফিরে গেছেন। একে বলা যেতে পারে ম্যাচ মিউনিটি বা গণবিদ্রোহ। যখন কর্মীরা নেতার নির্দেশ অমান্য করে মুখের উপর কথা বলে, তখন বোঝাই যায় দলের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এর পেছনে দুটি প্রধান কারণ কাজ করছে। প্রথমত, পুরনো ও পরীক্ষিত নেতাদের বাদ দেওয়া। অনেক হেভিওয়েট নেতা যারা দলের দুর্দিনে হাল ধরেছিলেন, তাদের উপেক্ষা করে নতুন করে ব্যবসায়ী বা নব্য নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই অপমান তারা মেনে নিতে পারেননি। দ্বিতীয়ত, স্থানীয় দ্বন্দ্ব। বহু আসনে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্বের অবসান ঘটানো হয়নি। এক গোষ্ঠীর নেতা মনোনয়ন পেলে অন্য গোষ্ঠী তাকে হারানোর কসম খেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে নেমে পড়েছে। ১৭ বছর ক্ষমতার বাইরে থাকার কারণে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ক্ষমতার ক্ষুধা বা পাওয়ার হ্যাঙ্গার তৈরি হয়েছে। তারা ভাবছেন, এবার এমপি না হতে পারলে আর কবে সুযোগ আসবে। তাই তারা দলের স্বার্থের চেয়ে ব্যক্তিগত স্বার্থকেই বড় করে দেখছেন। তাদের ধারণা স্বতন্ত্র হয়ে জিতে গেলে দল তাদের পরে আবার বরণ করে নেবে, কিন্তু হেরে গেলে, নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটবে। এই ডু অর ডাই মানসিকতা বিএনপিকে ১০০% ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বিএনপির হাতে সময় খুবই কম। নির্বাচন কমিশন নির্ধারিত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। হাতে আছে মাত্র ২ থেকে ৩ দিন। গুলশানের অফিস থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, ২০ তারিখের মধ্যে বিদ্রোহীরা সরে না দাঁড়ালে কঠোর সাংগঠনিক ব্যবস্থা, এমনকি আজীবন বহিষ্কার করা হতে পারে। কিন্তু বাস্তবতা হলো, ইতিহাস বলে নির্বাচনের আগে বহিষ্কারের মতো পদক্ষেপ বিদ্রোহীদের আরও বেপরোয়া করে তুলেছে। তারা তখন প্রকাশ্য অন্য দলের পক্ষ নিয়ে দলের প্রার্থীকে হারানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। ব্রাহ্মণবাড়িয়ার রুমিন ফারহানা যে কাজটি করেছেন তা একটি উদাহরণ মাত্র। ধরা যাক, কোনো একটি আসনে বিএনপির মোট ভোট ৪০%। যদি বিদ্রোহী প্রার্থী সেখানে মাত্র ১০% ভোট কেড়ে নেয়, তবে বিএনপি প্রার্থীর ভোট নেমে আসবে ৩০%। এটাই হলো ভোট কাটিংয়ের আত্মঘাতী খেলা। বিএনপি যেন জেনে শুনে বিষ পান করেছে। এই বিদ্রোহ আর কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটা এখন সরাসরি খুনোখুনিতে রূপ নিয়েছে। ময়মনসিংহে গতকাল যা ঘটল তা পুরো দেশের বিবেককে নাড়ে দিয়েছে। সেখানে আওয়ামী লীগ বা পুলিশ কাউকে মারেনি, সেখানে একজনকে মেরেছে খোদ ধানের শীষ প্রতীকের প্রার্থী ও তার অনুগত ক্যাডাররা। কাকে মারল? নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর একজন সমর্থককে। ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত। এই ঘটনা শিউরে ওঠার মতো। ময়মনসিংহের ওই আসনে বিএনপির অফিসিয়াল প্রার্থী মেনে নিতে পারেননি যে তার দলেরই আরেক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে লড়ছেন। গতকাল প্রচারণার সময় কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয় এবং শেষ পর্যন্ত তা গড়ায় হত্যাকাণ্ডে। একজন ধানের শীষের প্রার্থী যখন নিজ দলের কর্মীকে পিটিয়ে কুপিয়ে হত্যা করে, তখন সাধারণ ভোটাররা কি বার্তা পায়? তারা ভাবছে, এরা ক্ষমতায় আসার আগেই যদি নিজেদের মধ্যে খুনোখুনি শুরু করে, তবে ক্ষমতায় গেলে
পুরো এলাকা জ্বালিয়ে দেবে। ময়মনসিংহের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের বিভিন্ন জায়গায় নোয়াখালী, চট্টগ্রাম এবং উত্তরবঙ্গে ধানের শীষ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বিএনপির এই হানাহানি যখন হেডলাইন হচ্ছে, তখন জোটের অপর শরিক জামায়াতে ইসলামী কি করছে? তারা চুপচাপ অত্যন্ত শৃঙ্খলভাবে নিজেদের ঘরোয়া বৈঠক সেরে নিচ্ছে। তাদের কোনো মারামারি নেই, কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তাদের প্রার্থীরা যেন রোবটের মতো নির্দেশ মেনে নিয়ে সুশৃঙ্খলভাবে কাজ করছেন। যারা ভাবছিলেন জোট নিয়ে জামায়াতে বিপাকে পড়েছে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। জামায়াতে বিপাকে নেই, বরং বিএনপি গৃহযুদ্ধে জামায়াতের জন্য এক অকল্পনীয় সুযোগ তৈরি করেছে। রাজনীতিতে একটি সোনালী নিয়ম আছে, যখন তোমার শত্রু ভুল করতে থাকে তখন তাকে বাধা দিও না। জামায়াত ঠিক এই কাজটাই করেছে। মানুষ দেখছে বিএনপি মানেই হচ্ছে সহিংসতা। ধানের শেষে ভোট দিলে এলাকায় অশান্তি হবে, তখন তাদের সামনে একমাত্র নিরাপদ বিকল্প হিসেবে উকি দিচ্ছে জামায়াতে ইসলামী। বিএনপির নিজেদের ভোট ভাগাভাগি হচ্ছে অফিসিয়াল ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে, আর সাধারণ শান্তিপ্রিয় মানুষের ভোট ধীরে ধীরে জামায়াতের বাক্সে স্থানান্তরিত হচ্ছে। যে আসনে জামায়াতের জেতার কথা ছিল না, বিএনপির এই বিদ্রোহের কারণে সেই আসনে জামায়াত এখন জয়ের স্বপ্ন দেখছে। ১১৭টি আসনে বিএনপির বিদ্রোহী মানে হলো ১১৭টি আসনে বিএনপির ভোট ব্যাংক মাঝ দিয়ে দুই চিরে ভাগ হয়ে গেছে। ধরা যাক কোনো আসনে বিএনপির ভোট ৪০,০০০, অফিসিয়ালি প্রার্থী পাবেন ২০,০০০, বিদ্রোহী প্রার্থী পাবেন ১০,০০০, আর বাকি ১০,০০০ ভোটার মারামারি দেখে কেন্দ্রেই যাবেন না। অন্যদিকে জামায়াতের ভোট ৩০,০০০, আর সিংহটা তো আছেই। ফলাফল, জামায়াত হাসতে হাসতে এমপি হয়ে যাবে। চরমনাই সাহেবের জোট ছাড়া জামায়াতের জন্য একটা ছোট আঁচড় মাত্র। কিন্তু বিএনপির এই বিদ্রোহ এবং খুনোখুনি হলোই ধানের শেষের জন্য ক্যান্সার। ময়মনসিংহের ঘটনা প্রমাণ করল এই ক্যান্সার এখন শেষ পর্যায়ে। ২০ তারিখের মধ্যে যদি বিদ্রোহীরা না সরে, তবে নির্বাচনের দিন আমরা দেখব প্রতিটি বিদ্রোহীদের সাথে বিএনপির একটি করে আসন কমে যাবে। বিএনপির শত্রু এখন আওয়ামী লীগ প্রশাসন নয়, বিএনপির শত্রু এখন বিএনপি নিজেই। ময়মনসিংহে যে মায়ের বুক খালি হলো, সেই মা আর ধানের শেষের ভোট দেবেন? জামায়াত জোট নিয়ে কোনো বিপাকে নেই, তারা বরং পপকর্ন হাতে নিয়ে সাইডলাইনে বসে দেখছে কিভাবে বিএনপি নিজেদের পায়ে নিজেই কুড়াল মারছে। এই খুনোখুনি যদি বন্ধ না হয়, তবে ১২ই ফেব্রুয়ারি আমরা দেখব বিএনপির নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে তারই ঘরের বিদ্রোহীরা, আর সেই সুযোগে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে জামায়াতে ইসলামী।